হ্যাঁ, যুদ্ধে গিয়েছিলাম। ৭১-এর ২৫শে মার্চ রাত 11:30 থেকে গোলাগুলি আরম্ভ হলো, যাকে বলা হয় ব্যারাজ অফ ফায়ার। আর মাথার উপর দিয়ে বুলেটস, শেলসগুলো যাচ্ছিল, মানে আলোর ঝলকানিতে সব আলোকিত হয়ে যাচ্ছিল। পরে দুদিন কারফিউ ছিল। আমি, আমার দাদা, আমার ভাবি, আমরা কেউ কোনো সিদ্ধান্ত নিচ্ছি না তখনও, কিন্তু ভাবলাম কি করা যায়। যখন কারফিউ উঠে গেল ৩০শে মার্চ আমরা শহর ছাড়ি। কলকাতায় গিয়ে আমি চলে গেলাম বর্ডারে, বনগাঁয়ের ওখানে ক্যাম্প ছিল, সেখানে ট্রেনিং নিলাম। ট্রেনিং শেষে আমি যুদ্ধে যাব। হ্যাঁ, ২-৪টা অপারেশন এদিক ওদিক করেছি। একদিন সৈয়দ আমির আলী অ্যাভিনিউ বলে একটি রাস্তার ফুটপাতে হঠাৎ পেছন থেকে আমার পিঠে হাত। আমি ঘুরে দেখি আমাদের চলচ্চিত্র নির্মাতা, সমালোচক আলমগীর কবির। উনি বললেন যে, দেখো জাকির, তোমাকে আমাদের দরকার। কিসেতে? বলল যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। আমি বললাম, আমি তো যুদ্ধ করবো। বলে যে হ্যাঁ, যুদ্ধ কেবল হাতিয়ার দিয়ে করতে হয় তা না। গোয়েবেলসের নাম শুনেছ? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে? আমরা হ্যাঁ, কিছু তো শুনেছি। দি সেকেন্ড ফ্রন্ট, যেটা নাকি প্রচার, এইটা কিন্তু যুদ্ধ জয়ে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করবে। এবং যেহেতু তোমার ভাষার উপরে দখল আছে, তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এসো। আমরা একটা ইংরেজিতে প্রতি সন্ধ্যায় ১ থেকে ২ ঘন্টার একটা নিয়মিত বিভাগ খুলছি, তোমাকে দরকার। কারণ ইংরেজি বলতে পারে, পড়তে পারে, তথ্য সংগ্রহ করতে পারে, গবেষণা করতে পারে, এইরকম খুব বেশি লোক আসেনি। উনি আমাকে আর সময় দিলেন না, সাথে করে নিয়ে গেলেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সদস্য হয়ে গেলাম। আমার কাজ ছিল মূলত বিশ্বের কোথায় কি ঘটছে, এই মুক্তিযুদ্ধ নিয়ে কে কি বলছেন, আমরা কতটুকু কী করছি, এই সমস্ত কিছু সংগ্রহ করে এগুলোর উপর একটা পলিটিক্যাল কমেন্ট্রি করা। সেই সূত্রেই কি জহির রায়হানের স্টপ জেনোসাইড? হ্যাঁ, এটাও জহির রায়হান যখন এই স্টপ জেনোসাইডের উপরে স্ক্রিপ্টিংয়ের কথা ভাবছেন, তখন আলমগীর কবিরকে বললেন যে, আমি এরকম গল্পটা ভেবেছি, তুমি এটা ইংরেজিতে লেখো। কারণ এটা বেসিকলি বিদেশিদের জন্য করা একটা আবেদন সৃষ্টি, আবারও আবেদন সৃষ্টি। তো বললো যে, কিন্তু তুমি তো একা করতে পারবে না, তো কণ্ঠ তো লাগবে ন্যারেশনে। তখন কবি ভাই আমাকে নিয়ে গেলেন টালিগঞ্জে। সারা রাত ধরে রেকর্ডিং হয়েছিল, আমার এখনও মনে আছে। ওইখানে মানে যে এই ধরনের বাক্যগুলো লিখেছিলেন কবির ভাই, ইট ওয়াজ 11 at night, stop. People of Dhaka were going to bed, stop. All in a sudden the marauders came down upon them, stop. With all kinds of arms, armed to the teeth, stop. এইভাবে। আর শেষে লাস্টের স্লোগানটা ছিল স্টপ জেনোসাইড। এটার আবার ইকো করে স্টপ জেনোসাইড, স্টপ জেনোসাইড, স্টপ জেনোসাইড, স্টপ 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 স্টপ। চলচ্চিত্র তো আমি নামিনি কোনো সময়, ২-১টা ছোটোখাটো চলচ্চিত্র করেছি। শুরুটা হচ্ছে মোরশেদুল আলমের আগামী দিয়ে, এবং শেষ হয়েছে তানভীর মোকাম্মেলের রাবেয়া দিয়ে। আমি একজন যোদ্ধার রাজাকার পরলোক। যেহেতু আমি মানে ঘটনাটার আদ্যপান্ত জানি, সেই হেতু চরিত্রগুলো করতে গেলে আমি অতিশয়োক্তি করিনি কোনোদিন। এভরি হিউম্যান বিইং ইজ ভালনারেবল, এই কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না। আমি সেইভাবে চরিত্রটা চিত্রণ করেছি। আমরা যখন ভিলেনকে দেখি, হয় সাদা নয় কালো, গ্রে এরিয়া নেই কোনো। যখন একটা ভিলেনের চরিত্র করেছি, সেই চরিত্রে তাকে উইথ অল হিউম্যান ভাইসেস দেখিয়েছি। সে শয়তান নয়, হি ইজ নট এ ডেভিল, হি ইজ এ হিউম্যান বিং। এবং তার লোভ, তার অ্যাম্বিশন, এগুলো তাকে আর মানুষ রাখে না, সে তখন পশু হয়ে যায়। এবং এগুলো কিন্তু খুব উচ্চকিত অভিনয়ের প্রয়োজন হয় না। আমার বাতান চাচা,
বউ বাচ্চা নিয়ে না খায়া আছি। আপনি জমি না দিলে কার কাছে যামু? কোন চাচা? বাঙালির যে সংস্কৃতি, আমি কিন্তু সবসময় বলেছি যে সব কিছু আছে, সব অভাব আছে, আমাদের সব ধরনের এক্সপ্লয়টেশন আছে, কিন্তু সাংস্কৃতিক এক্সপ্লয়টেশনটা সবচেয়ে বড় ছিল। লক্ষ্য করে দেখো 1952-তে ভাষা আন্দোলন দিয়ে কিন্তু আমাদের সংগ্রামের শুরু। অন্য কিছু যেটা পারেনি, যে না খেতে তো পাই না, অধিকাংশ মানুষ দরিদ্র, আমাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা পাকিস্তানে চলে যাচ্ছে, রাওয়ালপিন্ডি ইসলামাবাদ তৈরি হচ্ছে, করাচির রাস্তা চকচকে হচ্ছে, গাড়ি হচ্ছে, বাড়ি হচ্ছে সেইখানে। সেইটা নিয়ে কিন্তু সাধারণ বাঙালি কখনোই আন্দোলন করেনি, কিন্তু যেই মুহূর্তে সাধারণ বাঙালির মা ডাকটাকে কণ্ঠরোধ করা হয়েছে, সেই মুহূর্তে সাধারণ বাঙালি রুশে উঠেছে। কাজেই এই কারণে আমি বলি এটা সংস্কৃতির যুদ্ধ, মোর দ্যান এনিথিং এলস। একটা আছে, এটা আমি স্বীকার করতে বাধ্য, যে আমাদের পলিটিক্যাল লিডারশিপ, এক্সেপ্ট ওয়ান অর টু, বঙ্গবন্ধুর কথা আলাদা করে বলি, তিনি ছাড়া এবং তার মতন কতিপয় মানুষ ছাড়া এই যে সংস্কৃতি সম্বন্ধে যে চেতনা, এইটি কয়জন রাজনীতিবিদের মধ্যে ছিল, এবং তারা আমাদেরকে লিড করতে পারেননি, যে কারণে আজকে আমাদের এই অবস্থা। মঞ্চনাটক সবসময় হাতিয়ার হিসেবেই ছিল, কিন্তু নট নেসেসারিলি এ হাতিয়ার টু ফাইট উইথ, বাট এ হাতিয়ার যার মাধ্যমে আমি আমার আত্মপরিচয়কে জানবার চেষ্টা করব, জানাবার চেষ্টা করব। দুঃখ বোধ আসবে, সুখ সৃষ্টি হবে, এই সমস্ত কিছু এই হাতিয়ার দিয়েই অর্জন। মঞ্চনাটক সেইভাবে দেখতে গেলে আমার হাতে বিশাল বড় একটা সুতীক্ষ্ণ হাতিয়ার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অনেকে এই কথাটা বলে যে 70-এর দশকে কি 80-র দশকে যেরকম ইন্টেন্সিটি নিয়ে, জঙ্গমতা নিয়ে আমাদের মঞ্চনাটক চলেছিল, এখন সেটা স্তিমিত। এটার খুব মজার গল্প আমার মনে পড়ে গেল, যে কোনো সংসারে যখন প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়, তাকে নিয়ে কিন্তু বিরাট হইচই হয়। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, যখন এটা অনেকের সন্তান হতে আরম্ভ করে, তখন সন্তান জন্মটাকে আর মানুষ বিশাল বড় একটা ব্যাপার বলে মনে করে না, এ তো হবেই। এই অবস্থায় এখন মঞ্চের নাটকও দাঁড়িয়ে আছে। মঞ্চের নাটক যে হচ্ছে না তা না, বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের দ্বারা নাটক এখন মঞ্চায়িত হচ্ছে, এবং এর অনেকগুলো অসাধারণ সৃষ্টিও হচ্ছে। এটা এখন আমাদের জীবনের সাথে একটা জীবনের অংশ হিসেবে এখন বিরাজ করে মঞ্চের নাটক। আমি তো নানা রকমের কাজ করেছি, আমি নির্দেশনার কাজও করেছি, অভিনয়ের কাজ তো করেইছি। অভিনয়ে আমি বলবো যে কতগুলো টার্নিং পয়েন্ট আমার জীবনে আছে। তার মধ্যে প্রথম কাব্য নাটক আমার সৈয়দ শামসুল হকের নুরুল দিনের সারা জীবন, এটা আমি মনে করি একটা রিমার্কেবল কাজ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জনপ্রিয়তার দিক থেকে ব্রেস্ট দেওয়ান গাজীর কিস্সা। আমার নির্দেশিত নাটকের মধ্যে আবারও ব্রেস্ট সৎ মানুষের খোঁজে। এইগুলো অসাধারণ কিছু কাজ। তবে আমার নিজের কাছে সবচেয়ে আত্মতৃপ্তি দেয় আমার গ্যালিলিও নাটক। গ্যালিলিও নাটকে গ্যালিলিওর চরিত্র, মানে একটা জায়গায় তার বন্ধুর সাথে তার তর্ক হচ্ছে, বন্ধু বলছে যে তোমার বিশ্বে কেবল গ্রহ নক্ষত্র আছে, তাহলে ঈশ্বর কোথায়? তো গ্যালিলিও বলছে মানে, বলছে ঈশ্বরের জায়গা কোথায়? তো গ্যালিলিও বলছে নেই, ওখানে যদি মানুষ থাকে, মানে মহাশূন্যে, তারা যেমন ভাবছে ঈশ্বর এইখানে, তেমনি আমরা ভাবছি ঈশ্বর এইখানে। বলে কি আশ্চর্য, ঈশ্বরের স্থান কোথায় বলো?
তো আমি বলছি ঈশ্বরের স্থান, ঈশ্বরের স্থান হয় তোমার মধ্যিখানে, না হলে পরে কোথাও নেই ঘোড়ার ডিম। আমাদের নবীজিও এটাই কিন্তু বলেছেন, ইউ বিলিভ ফার্স্ট অ্যান্ড দেন অনলি হি এক্সিস্টস। এইগুলো যখন বলি আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। শিল্পীর বিশ্বাসটা শিল্পের প্রজেক্টেড হয়, তো আপনার মধ্যে কি তাহলে একজন গ্যালিলিও বাস করে? নিশ্চয়ই করে, না করলে আমার খুব ভালো লাগে। সৈয়দ শামসুল হক কিন্তু এক জায়গায় লিখেছিলেন ঈর্ষা নাটকে, তোমার অসততা তোমার সৃষ্টিতে প্রতিফলিত হয়, ঠিক সেইভাবে তোমার সত্য তোমার সৃষ্টিতে প্রতিফলিত হবে। অসৎ কিছু শিল্প হতে পারে না, এটাও আমি বিশ্বাস করি। শিল্প সবসময় সৎ এবং সত্য, এটা নিয়ে হেলাফেলা চলবে না, খেলাধুলা চলবে না। খেলাধুলা যারা করে তারা শিল্পী নয়। ওই আমার মনে আছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ডায়লগ, তারা শিল্পী নয়, বাড়তি জুলপি কেটে বাদ যাও। হঠাৎ করে মনে হয় যে এটা খুব একটা বেদনাদায়ক ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছি, তখন হঠাৎ করে আমার শেলির কথা মনে পড়ে যায়, যেখানে উনি বলেছেন যে আমাদের বেদনাদায়ক বিষয়গুলি হচ্ছে সবচেয়ে মধুর বিষয়। এই বিষয়গুলিই আমাদের মাথায় চিরায়তভাবে থাকে। সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। আমার বাবা ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন, তো আমার একটা গল্প ফেভারিট সত্য, একটা খুব ইন্টারেস্টিং ঘটনা, এটা আমি লিখেছি আমার আত্মজীবনীতে। যে আমার যখন 6 বছর বয়স, একবার আমাদের গ্রামের বাড়ি রতনপুরে বাবা ঘুম থেকে আমায় তুললেন খুব ভোরবেলা, তখনও সূর্যোদয় হয়নি। বাবা উঠে ফজরের নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। উঠে আমাকে বললেন, আদর করে আমার ডাক নামটা উনি বিকৃত করে ডাকতেন তনা। তনা ওঠ। উঠলাম, কি বাবা? চল এক জায়গায় যাই বলে আমার হাত ধরে নিয়ে এসে আমাদের পুকুর পাড় দিয়ে এসে, দক্ষিণের পাড় দিয়ে এসে পূব পাড়ে দাঁড়ালেন। আমাদের বাড়ির সামনেই পুকুরটা এবং তার পাশেই আমার বাড়ি, আমি এখন বাড়ি করেছি। দাঁড় করিয়ে সূর্যটা উঠছে, তো বাবা আমাকে একটা কবিতা মুখস্থ করিয়েছিলেন। মাই হার্ট লিপস আপ উইথ জয় when I behold a rainbow in the sky. So when my life began, so is it now I am a man. So be it when I shall grow old or let me die. Child is father of the man, and I could wish my days to be bound each to each by natural piety. প্রকৃতির সাথে মানুষের যে একটা মিলেমিশে একটা ইউনিভার্সের তৈরি হয়, এইটি প্রথম দীক্ষা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। তো এই যে রোম্যান্টিসিজম, প্যান্থিজম বলে যে ঈশ্বরকে আবিষ্কার করা প্রকৃতির মধ্যে, এইটি আমি বোধহয় আমার খুব মনে হয় যে প্রকৃতির মধ্যেই ঈশ্বর লগ্ন হয়ে আছেন। মানুষ যখন আমাকে বিমুখ করবে, প্রকৃতির কাছে চলে যাই, সে কখনো বিমুখ করেনি এই পর্যন্ত। অনেকে বলে যে তুমি বড় বেশি আবেগপ্রবণ। আমি বলছি হ্যাঁ, আবেগের জন্যই তো আছি, আমার কিচ্ছু আসে যায় না যদি আমাকে আবেগপ্রবণ বলা হয়। আবেগে না বিশ্বাস করলে তো জীবনই ধারণ করা যাবে না, ভালোবাসতে পারবো না একটা মানুষকে। মানুষকে অতিক্রম করে প্রকৃতিকে ভালোবাসতে পারবো না। একটা বৃক্ষর রূপ সম্বন্ধে আমি ধারণা করতে পারবো না, সেটা ব্যক্ত করতে পারবো না। মানুষ জিনিসটা কি? মানুষ, হ্যাঁ, আমাদের দুটো কিন্তু রূপ আছে প্রতি মানুষের, সেটা একজন শিক্ষিত, একজন দার্শনিক থেকে আরম্ভ করে কবি হয়ে একেবারে অতি সাধারণ মানুষের দুটো রূপ আছে। একটা বাহ্যিক রূপ, একটা অন্তর্গত রূপ। এবং বাহ্যিক রূপটা তাকে করতে হয় টু ফেন্ড ফর হিমসেলফ, এটা একটা বর্ম।
এই বর্মনে না বেরোলে পরে সে বাঁচবে না। একেবারেই তার বাঁচার জন্যেই এটা করতে হয়। আর ভেতরের যে জিনিসটা আছে সেটি সেটি আসল সেইটি কে কীভাবে ভাবছে বাইরে থেকে বোঝা মুশকিল। তবে সব মানুষই আমি মনে করি যে ভেতরে একটা শুদ্ধ মানুষ আছে। প্রত্যেক মানুষের মধ্যে একজন শুদ্ধ মানুষ আছে, তার সাথে সে ডিসঅনেস্টি করে না। কোনোটাই কিন্তু আমি নই। সব কিছুকে ছাড়িয়ে দিয়ে আমার ভেতরের আমি একটা আছে, হ্যাঁ, যেটা না আমি অভিনেতা, না আমি নির্দেশক, না আমি নাট্যকার, না আমি লেখক, না আমি মঞ্চকর্মী, না আমি এশিয়াটিকের নির্বাহী পরিচালক। এটা আমার ভেতরের আমি। সেইটা জানতে হলে পরে, জানাতে হলে পরে পরিস্থিতি থেকে বেরিয়ে এসে জানতে হবে, জানাতে হবে। এবং আমি জানাতে আগ্রহী নই। আমি জানাতে আগ্রহী নই, এটা থাক না আমার সাথে, আমারই মতো করে। এই দেশের কোন জায়গায় আপনি মনে করেন আপনার কন্ট্রিবিউশন আছে? শুদ্ধ সংস্কৃতির চর্চা, শুদ্ধ সংস্কৃতিতে বিশ্বাস এবং মানুষের মঙ্গল চিন্তা, এবং সেই সম্বন্ধে বলা, লুকিয়ে থাকা নয়। এইখানে আমার কন্ট্রিবিউশন আছে, কিছু যদি থেকে থাকে। রাজনৈতিক দর্শন কি? রাজনীতি নিয়ে খুব একটা ভাবি না, তবে বাংলাদেশ যেই আদর্শ এবং উপলব্ধি, যেই মূল্যবোধ নিয়ে যুদ্ধ করেছে, এক রক্তক্ষয়ী যুদ্ধ যেখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে গিয়েছিলাম, সেই মূল্যবোধ, সেই আদর্শ যদি সমুন্নত থাকে তাহলে আমি খুব সুখে আমার চোখ বন্ধ করতে পারবো। পার্টি পলিটিক্সের চেয়ে আদর্শ অনেক বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। এই আদর্শটা নিয়ে ভাবতে হবে। আমি একটা বাঙালির দেশ চাই, সত্যিকার অর্থে বাঙালির দেশ। পছন্দের কোনো ডায়লগ মাথায় আসছে? ম্যাকবেথ থেকে একটু বলি। যখন ম্যাকবেথ সবার সাথে যুদ্ধ করে ম্যাকডাফের অপেক্ষায় আছে যে শেষ যুদ্ধটা করবে, রাজা ডানকান মৃত পড়ে আছেন ইত্যাদি, তখন হঠাৎ সিটন, একজন আমত্য তার, এসে বলল যে মহারানী মারা গেছেন। ম্যাকবেথের ডায়ালগ, সেটার বাংলাটা হচ্ছে, কি অসাধারণ অনুবাদ করেছেন সৈয়দ শামসুল হক। তার মৃত্যু অন্য কোনো কালে হতো, এমন সময় যদি হতো এই উচ্চারণ যে সম্মুখের দিন পরে দিন পরে দিন, বড় দিন মিছিলের অগ্রসর দিন থেকে দিনে, বহমান সময়ের শেষ বিন্দু বিপলের দিকে। আর আমাদের পেছনের দিনগুলো আলো ধরে ধূসর মৃত্যুর দিকে পোকাদের পথ দেখিয়েছে। নেভো নেভো, নিভে যাও নিভু নিভু দ্বীপ, এই জীবন নিতান্ত এক চলমান ছায়া। হতভাগ্য এক অভিনেতা রঙ্গমঞ্চে কিছুকাল লাফায় ঝাঁপায়, তারপর আর শোনা যায় না সংবাদ। এ হলো কাহিনী এক নির্বোধ কথিত, অলঙ্কারে অনুপ্রাসে ঠাসা, ইতি তাৎপর্যবিহীন। ইতি তাৎপর্যবিহীন। হতভাগ্য এক অভিনেতা রঙ্গমঞ্চে লাফায় ঝাঁপায়, তারপর আর শোনা যায় না সংবাদ। এরকম সত্য কথা আর বলা হয়নি।